Pebbles Bengali। কেমন আছো বন্ধুরা? আজ একটি বিশেষ দিন। আজ আমি তোমাদের জন্য মহান বীরবলকে ডেকে এনেছি। তাহলে তোমরা তৈরি থাকো জাদু দেখতে। এই নাও, উনি এসে গেছেন। কেমন আছো বন্ধুরা? বীরবল, এটা এখনকার যুগ, ভয় পাবে না তো তুমি? ভয় আমার? আমি তো আমার বাচ্চার দোষও দেখিয়ে দিই। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথম গল্প দেখি। প্রদীপের তাপ। একদিন প্রচণ্ড শীতের রাতে বাদশাহ আকবর ও তার চতুর মন্ত্রী বীরবল রাজমহলের পিছনের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। বীরবল, কি প্রচণ্ড শীত পড়েছে! তোমার কি মনে হয় এরকম শীতে কেউ সারা রাত জলে দাঁড়িয়ে থাকতে পারবে? একদম না জাহাপনা, কিন্তু যদি পুরস্কার রাখা হয় তবে সেই লোভে কেউ হয়তো দাঁড়াতে রাজি হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি কি এমন কোনো ব্যক্তিকে আনতে পারো? ঠিক আছে জাহাপনা, আমি চেষ্টা করছি। দ্বিতীয় দিন বীরবল নিজের এক গরিব পড়শিকে ডেকে পাঠালো। তুমি কি সারা রাত ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারবে? যদি এটা করতে পারো তাহলে বাদশাহ তোমাকে বিরাট পুরস্কার দেবেন। বলো, পারবে? অবশ্যই, আমি নিশ্চয়ই পারবো। আর সত্যি ওই লোকটা সারা রাত ওরকম ঠান্ডায় জলে দাঁড়িয়ে থাকল। বাদশাহ ওর উপর নজর রাখতে দুটি সৈনিকও নিযুক্ত করেছিলেন। পরের দিন সকালে যখন বাদশাহ ওই গরিব লোকটিকে দেখতে আসলো, আরে অসাধারণ, এই ঠান্ডা জল তুমি সারা রাত সহ্য করলে কি করে? মহারাজ, আপনার মহল থেকে প্রদীপের আলো এখানে আসছিল, ওই আলোর দিকে তাকিয়ে থেকে আমার সারা রাত কেটে গেছে। তার মানে রাজমহলের প্রদীপের উষ্ণতার জন্যই তুমি সারা রাত এই ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারলে। না, তুমি কোনো পুরস্কার পাবে না। বেচারা গরিব লোকটা হতাশ হয়ে ওখান থেকে চলে গেল। কিন্তু যখন বীরবল এই খবরটা পেল, ও সংকল্প করে নিল যে যেমনভাবেই হোক ওই গরিব লোকটিকে তার পুরস্কার পাইয়েই ছাড়বে। দ্বিতীয় দিন বাদশাহ অনেকক্ষণ ধরে আহারের অপেক্ষায় বসেছিলেন, কিন্তু খাবার আসার নাম নেই। কারণ জানতে বাদশাহ রান্নাঘরের দিকে চললেন। এ তো মূর্খামি হচ্ছে। তুমি যদি আগুনের এত উপরে বাসন রাখো তাহলে রান্না হবে কি করে? কেন হবে না জাহাপনা? যদি ঠান্ডা জলে দাঁড়িয়ে কেউ দূরের মহলের বাতি তাপ পেতে পারে তাহলে এই বাসন তো আগুনের কিছুটা উপরেই রাখা, তাহলে এতে রান্না হবে না কেন? এবার বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন। তখন তিনি ওই গরিব লোকটিকে ডেকে তার পুরস্কার দিলেন। বাহ, দারুণ! বীরবল, আমি শুনেছি আপনি একবার আকবরকে মূর্খ বলেছিলেন। কিন্তু রাজা আর রাজ্যের ভালোর জন্য। তুমি নিজেই দেখে নাও। চলো দেখা যাক। মূর্খের ভোজ। বীরবল, আমার মাথায় একটা খেয়াল এসেছে। আমি আমার রাজ্যের 4 জন সব থেকে বড় মূর্খদের নেমন্তন্ন করতে চাই। যাও, তুমি এরম 4টে মূর্খ খুঁজে আনো। এবার বীরবল পড়ল ভাবনায় যে বাদশার জন্য 4টে মূর্খ খুঁজবে কোথায়। ঠিক তখনই একটি লোক মাথায় বোঁচকা নিয়ে গাধার পিঠে চড়ে যাচ্ছিল। আরে ভাই, এই পোটলাটা তুমি মাথায় নিয়ে চলেছ কেন? এটা তো তুমি গাধার উপরেও রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, জানি আমি, কিন্তু আমি যদি এই বোঝা গাধার উপর রাখি, গাধাটা তার ভারে মরেও যেতে পারে। এই জন্য আমি এটাকে আমার মাথায় রেখেছি। সাবাস, একেই তো বাদশার সব থেকে দরকার। যাই, এখনই একে বাদশার কাছে নিয়ে যাই। কিছু দূর যেতেই বীরবলের চোখে পড়ল একটা লোক কিছু খুঁজে বেড়াচ্ছে। শোনো, কি খুঁজছো তুমি? আমি আমার আংটি খুঁজছি। কিন্তু আংটিটা হারালো কোথায়? বাড়ির কাছে। তাহলে তুমি ওটা এখানে কেন খুঁজছো? ওখানে খুব অন্ধকার, এখানে আলো আছে, তাই এখানেই খুঁজছি। দ্বিতীয় দিন। বীরবল,
তুমি তো শুধু দুটো মূর্খ এনেছো, বাকি দুজন কই? ক্ষমা করবেন জাহাপনা, দোষমুকুব হোক। বাকি দুজনও এখানেই আছে। আমরা কি? নিজের প্রজার কল্যাণের স্বার্থে এত কাজ ছেড়ে আপনি মূর্খ খুঁজতে ব্যস্ত, আর আমিও তাদের খুঁজতে বেরিয়ে পড়েছি। এইভাবে বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন। আমি শুনেছি আপনি ধাঁধার সম্রাট। আমি ধাঁধা সম্রাট, কিন্তু কিছু কিছু ধাঁধা খুব জটিল হয়, যেমন এই রকম। ছোট রেখা। একদিন আকবর বাদশাহ দরবারে একটি বিচিত্র প্রশ্ন করলেন। কেউ এই রেখাটিকে হাত না লাগিয়েই কি ছোট করে দেখাতে পারো? উনি এই বলে একটি রেখা আঁকলেন। এই রেখাকে হাত না লাগিয়ে কি করে করব এটা? আজ বাদশার হলোটা কি? তখনই বীরবল ওখানে এলো। জাহাপনা, আমি এটা করতে পারবো। ঠিক আছে বীরবল, এবার এই রেখাটিকে ছোট করে দেখাও। বাদশার টানা রেখার পাশে বীরবল ওর চেয়ে লম্বা একটি রেখা টেনে দিল, আর তারপর দেখলেন জাহাপনা, আপনার টানা রেখাটি ছোট হয়ে গেল। বীরবল, দারুণ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি হলো? আমার আঙ্গুল কেটে গেল সবজি কাটতে গিয়ে। কিছু হবে না, যা হয় ভালোর জন্যই হয়। কি? এটা ভালোর জন্য হলো? না 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 না, আমি এটা বলতে চাইনি। তুমি এই গল্পেই দেখে নাও। ঠিক আছে। যা হয় ভালোই হয়। একদিন আম কাটতে গিয়ে বাদশার আঙুল কেটে গেল। আহ আহ জাহাপনা, যা হয় ভালোর জন্যই হয়। কি? আমার আঙুল কেটে গেছে, আমার ব্যথা করছে, আর তোমার হাসি পাচ্ছে? কে আছো? একে বন্দি করো। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। দ্বিতীয় দিন বাদশাহ শিকারে গেলেন, আর জঙ্গলে পথ ভুলে গেলেন। পথ খুঁজতে খুঁজতে তিনি একটি নিষ্ঠুর আদিবাসী এলাকায় প্রবেশ করলেন। ওই আদিবাসীরা বাদশাকে বন্দী করে নিলেন। ওয়াকে লিয়ে আসো, আমরা ওয়াকে দেবতার কাছে বলি দেব। সবাই বাদশাকে এনে একটি স্তম্ভের সাথে বেঁধে দিলেন। আরে দাঁড়াও, উয়াকে দিয়ে হবে না, উয়ার আঙুল তো কাটা আছে। আমাদের দেবতা এইরকম বলি একদম গ্রহণ করবে নাই। যাতে দাও, উয়াকে ছাড়িয়ে দাও। এবার বাদশার চোখ খুলল। বীরবল যাই বলেছিল ঠিক বলেছিল। মহলে ফিরতেই বাদশাহ বীরবলকে মুক্ত করতে আদেশ দিলেন। বীরবল, ওই দিন যখন তোমায় কারাগারে বন্দি করলাম, তখনও তুমি বলেছিলে যে যা হয় ভালোর জন্যই হয়। এটা কেন? জাহাপনা, আপনি যদি কারাগারে আমাকে বন্দি না করতেন, তাহলে আমি আপনার সাথে যেতাম, আর আদিবাসীরা আপনাকে ছেড়ে আমায় বলি দিত। তোমার কথাই ঠিক, যা হয় ভালোর জন্যই হয়। আপনার এত গুণ আছে যে আমরা গুনতেই পারি না। কি করে সামলান এসব? আমি মানুষের আসল চেহারা দেখতে পাই। আসল চেহারা? আসল চেহারা দেখবে তুমি? তাহলে এই দেখো গল্পে। ন্যায়পরায়ণতা। একদিন বাদশাহ আকবর ও বীরবল গল্প করছিলেন। বীরবল, আমার মনে হয় আমাদের রাজ্যে সবাই খুব ন্যায়পরায়ণ। বলতে পারবো না জাহাপনা, আজকাল লোকজন আর আগের মতন সাধু নয়। কি করে বলতে পারো এটা তুমি? ঠিক আছে, আমি এটা কাল প্রমাণ করব। দ্বিতীয় দিন বীরবল একটা ঘোষণা করল। শোনো শোনো, সমস্ত প্রজাগণের জন্য জাহাপনার এই আদেশ যে মন্দিরের সামনে রাখা হাঁড়িতে 1 সের দুধ ঢালতে হবে। এটি বাদশার আদেশ। সবাই এসে ওই হাঁড়িতে দুধ ঢালল।
বিকেলে যখন আকবর আর বীরবল হাঁড়িটা দেখতে মন্দিরে গেলেন, ওরা দেখলেন যে হাঁড়িতে শুধু জল আছে। দেখলেন জাহাপনা, প্রত্যেকে এটাই ভেবেছে যে এত বড় হাঁড়িতে যদি সে 1 সের জল ঢালে তাহলে কেউই বুঝতে পারবে না। এটা ভেবেই প্রত্যেকটা মানুষই হাঁড়িতে জল ঢেলেছে শুধু। বীরবল, কাল তুমি যা বলেছিলে ঠিকই বলেছিলে। আজকাল আমাদের প্রজারা আর কেউ ন্যায়পরায়ণ নয়। বীরবল, আজ আপনাকে বিশেষ খুশি দেখাচ্ছে না। এরম ব্যাপার না, আমি দারুণ বিচারক। আমি অনেক ঝগড়ার সুরাহা করেছি। তাহলে শোনান না কিছু আমাদেরও। তুমি এই গল্পেতেই দেখে নাও। ঠিক আছে। রাগী ঘোড়া। এক ঘোড়া ব্যাপারীর কাছে খুব রাগী একটা ঘোড়া ছিল। একদিন ওই ব্যাপারী ওটাকে বেচতে পাশের গ্রামের উদ্দেশ্যে যাত্রা করল। পথে কিছুক্ষণ ও আরাম করতে বসল। এই, তোমার গাধা এখানে বেঁধো না। আমার ঘোড়া খুব রাগী, ও তোমার গাধাকে মেরে ফেলবে। এটা কি তোমার কাজ? আমি আমার গাধা এখানেই বাঁধবো। লোকটি জেদের বশে গাধাটাকে ওখানেই বাঁধল, আর তারপর ওই রাগী ঘোড়াটা ওর গাধাকে লাথি মেরে মেরে ফেলল। এই দেখো, তোমার ঘোড়া আমার গাধাকে মেরে ফেললো। আগে আমায় আরেকটা গাধা এনে দাও, তবেই তুমি এখান থেকে যেতে পারবে। দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম, তাও তুমি ওটাই করলে। এটা আমার দায় নয়। ঠিক আছে, তাহলে আমি দরবারে আর্জি জানাবো। দুজনে দরবারে ন্যায় চাইতে বীরবলের কাছে গেল। বীরবল ঠান্ডা মাথায় দুজনের কথা শুনল। তারপর এই লোকটার গাধাকে তোমার ঘোড়াই মেরেছে না? আরে বলো, তুমি কালা না বোবা? কি হলো কি? মহারাজ, আপনি ওর ওপর বিশ্বাস করবেন না। এ তো বোবা কালা হওয়ার নাটক করছে। যখন আমি আমার গাধাকে গাছের সাথে বাঁধছিলাম, তখন এই লোকটাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে তোমার গাধাকে এখানে বেঁধো না, বেঁধো না, আমার ঘোড়া একে মেরে ফেলবে। তখন তো এমন করে বলেছিল যেন গাছটা ওরই সম্পত্তি। আপনি একদম বিশ্বাস করবেন না। আচ্ছা, তার মানে এই দাঁড়ালো যে লোকটা তোমায় সাবধান করেছিল, তাও তুমি গাধাটাকে ওই গাছের সাথেই বাঁধলে, আর ও মারা গেল। এর অর্থ তো খুবই সহজ, এই ব্যবসায়ী এর জন্য দায়ী নয়। এবার তুমি যেতে পারো। এই বিচারে লজ্জা পেয়ে লোকটা ওখান থেকে চলে গেল। বাহ, দারুণ তো। এ তো কিছুই না। হ্যাঁ হ্যাঁ, জানি। একদিন একটা গাছ আপনার কাছে জবানবন্দি দিতে এসেছিল, এই বলতে চান না? তুমি নিজেই দেখে নাও। গাছের জবানবন্দি। একটা লোককে কাছের গ্রামে যেতে হতো। পথে একটি ভয়ঙ্কর জঙ্গল পড়ত। ওই পথে ওর এক বন্ধুর সাথে দেখা। বন্ধু, আমার জীবনের সঞ্চিত সবকিছু এই থলেতে আছে। যখন আমি গ্রাম থেকে ফিরবো তখন এটাকে নিয়ে নেব। এই থলেটা তোমার কাছেই থাক। ঠিক আছে, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে রেখে যাও। কিছুদিন পর লোকটা ফিরে এসে নিজের বন্ধুর কাছে টাকার থলেটি চাইল। বন্ধু, এবার আমার থলেটা ফেরত দাও। কি রকম থলে? কি উল্টোপাল্টা বলছো তুমি? চলো, যাও এখান থেকে। এই শুনে বুড়োটি ন্যায় বিচার চাইতে বীরবলের কাছে গেল। বীরবল দুজনকে ডেকে সমস্ত কথা শুনল। ও লোকটিকে ডেকে জিজ্ঞেস করল, তুমি একে কোথায় দাঁড়িয়ে থলে দিয়েছিলে? জঙ্গলের পথে একটা তেঁতুল গাছের তলায়। ঠিক আছে, তাহলে ওই তেঁতুল গাছটাকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে আনো। গাছ যদি সাক্ষ্য দেয় তাহলে তুমি তোমার টাকা ফেরত পাবে। এই কথাটা শুনে লোকটা ক্ষেপে গেল, কিন্তু বীরবলের আদেশ মেনে ও তেঁতুল গাছটাকে সাক্ষী দিতে ডেকে আনতে গেল। কিছুক্ষণ পর আরে, এতটা সময় পার হয়ে গেল কিন্তু ও এখনো ফেরত এলো না। ওই গাছটা কত দূর এখান থেকে? আরে 4 ক্রোশ হবে মহারাজ। ঠিক আছে, চলো অপেক্ষা করা যাক। কিছুক্ষণ বাদে ওই লোকটা ফিরে এলো। মহারাজ,
আমি বারবার এই গাছটাকে সাক্ষী দিতে ডাকলাম, কিন্তু গাছটা নড়তেই চায় না। কোনো ব্যাপার না, ওই গাছটা আগে এখানে এসে জবানবন্দি দিয়ে গেছে। তুমি যদি টাকা নাই নিয়ে থাকো, তুমি জানলে কি করে ওই গাছটা কোথায় আছে? চুপচাপ নিজের দোষ কবুল করো, নয়তো তুমি কঠিন শাস্তি পাবে। মহারাজ, ক্ষমা করুন আমায়, আমি আজই ওর টাকা ফেরত দিয়ে দেব। বীরবল, আমি জানি আপনি অনেক ভাষা জানেন। এতও না, কিন্তু আমি অনেক মানুষের মাতৃভাষা ঝট করে বুঝে নিতে পারবো। আপনি কি পণ্ডিত বিদ্যাসাগরের ব্যাপারে কথা বলছেন? তুমি তো দেখছি জানো, কিন্তু আমাদের বন্ধুদের তো দেখতে হবে। মাতৃভাষা। একদিন বহু ভাষাজ্ঞানী এক ভাষাবিদ বাদশাহ আকবরের দরবারে এলো। বাদশাহ তাকে স্বাগত জানালেন। বিদ্যাসাগর, আপনার পরিচয় পেয়ে আমি যথেষ্ট খুশি হয়েছি। আমার অতিথি হয়ে আপনি সেবা উপভোগ করুন, আমার সঙ্গে থেকে আমাদের মান বাড়ান। পণ্ডিত তাঁর কথা মেনে নিলেন। আপনার যেমন আজ্ঞা মহারাজ। পণ্ডিত মশাই, আপনার মাতৃভাষা কি আমি জানতে চাই। জাহাপনা, পৃথিবীর সমস্ত ভাষাই আমার মাতৃভাষার মতন। এবার তো বাদশাহ ওর মাতৃভাষা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। এই ব্যাপারে উনি বীরবলের পরামর্শ নিলেন। জাহাপনা, যদি আপনি জানতেই চান ওর মাতৃভাষা কি, আজ রাতে আপনি আমার সাথে চলুন। মাঝরাতে বাদশাহ আর বীরবল বেরোলেন। পণ্ডিত গভীর নিদ্রায় ছিলেন। বীরবল হঠাৎ তাকে মারতে লাগল। প্রচণ্ড ভয়ে পণ্ডিত ক্ষেপে উঠল। দেখলেন মহারাজ, এখন ওই পণ্ডিত মারাঠি ভাষায় কথা বলল। এটাই ওর মাতৃভাষা। মানুষ যত ভাষাই শিখে নিক না কেন, কিন্তু সংকটে ও আশ্চর্য হওয়ার সময় মানুষ শুধুমাত্র নিজের ভাষাতেই কথা বলে। পণ্ডিত মশাই, আপনার গায়ে হাত তোলার জন্য ক্ষমা করবেন। বন্ধুরা, আমাদের বীরবল শুধু চতুর আর বুদ্ধিমানই না, অনেক বড় গণিতজ্ঞ। হুম, আমি তো আমাদের রাজ্যের সমস্ত পাখির গণনা করেছিলাম, আর তাও আবার একদিনে। হ্যাঁ, একদম ঠিক। পক্ষী গণনা। একদিন বাদশার মনে হল বীরবলের পরীক্ষা নেবেন। বীরবল, আমাদের কাছে নদী, নালা, পাহাড়, মানুষ এর সবেরই গণনা আছে, কেবল এখনো পাখিদের সংখ্যা জানা যায়নি। পাখিদের গণনার ভার আমি তোমায় দিলাম। মনে হচ্ছে বাদশাহ আমার পরীক্ষা নিতে চায়। ঠিক আছে, হয়ে যাক। জাহাপনা, আমি আপনাকে কালকেই জানাবো। দ্বিতীয় দিন বীরবল আকবরের দরবারে হাজির হল। তা বীরবল, তুমি কি পাখি গুনতে শুরু করলে? গুনে ফেলেছি জাহাপনা। আমাদের রাজ্যে 4000 চড়াই, 10,000 কাক, 5,000 সারস, 6,000 ময়ূর আর 3,450টি পায়রা আছে। ঠিক আছে, আমি এটা মেনে নিতে রাজি, কিন্তু এর থেকে যদি একটাও কম বা বেশি হয় তাহলে তোমার নিস্তার নেই, ঠিক তো? হ্যাঁ, নিশ্চয়ই জাহাপনা, কিন্তু এইটা তো কালকের সংখ্যা ছিল। আজ হয়তো কিছু পাখি উড়ে অন্য রাজ্যে গেছে, বা অন্য রাজ্য থেকে কিছু পাখি উড়ে এখানে এসেছে, বা কিছু পাখি নতুন জন্মেছে বা মরেছে। এই জন্য আমার গণনায় একটু ফারাক তো হবেই, কিন্তু এই ভুলটাকে যদি মেনে নেন তবে আমার গণনা নির্ভুল। বীরবল, তুমি আবার নিজের বুদ্ধির প্রমাণ দিলে। বীরবল, আমায় একটা কথা বলুন। যখন আপনার সামনে কোনো অপরাধী আসে, আপনি কি করেন ওর সাথে? আমি ওকে খুব মারি, আর তাও জানো কি দিয়ে? কি দিয়ে? জাদুদণ্ড দিয়ে। জাদুদণ্ড। একদিন বীরবলের সামনে একটা সমস্যা এলো। মহারাজ, আমার সমস্ত টাকা ও গয়না চুরি হয়ে গেছে। কেবল আপনিই আমার মদত করতে পারেন, আমার জিনিসপত্র ফেরত করাতে পারেন। তুমি কারোর ওপর সন্দেহ করো? হতে পারে আমার চাকরটাই চোর। দ্বিতীয় দিন বীরবল সব চাকরদের ডাকল, আর সবার হাতে একটি করে লাঠি ধরালেন।
এইগুলো হচ্ছে জাদুদণ্ড। সবাইকে আমি এক একটা লাঠি দেব। যে চুরি করেছে তার লাঠিটা কাল আধা ইঞ্চি লম্বা হয়ে যাবে। এবার তোমরা যাও। সব চাকরদের আলাদা আলাদা ঘরে রাখা হলো। দ্বিতীয় দিন সকালে বীরবল সব লাঠিগুলি খুঁটিয়ে দেখল, ওর মধ্যে একটি লাঠি আধ ইঞ্চি ছোট ছিল। ওই চাকরটিকে প্রথমে ডাকা হলো। চুরি তুমি করেছ, দোষ কবুল করো। হ্যাঁ মহারাজ, আমায় ক্ষমা করুন, আমি দোষ স্বীকার করছি। মহারাজ, আপনি কি করে চিনলেন? এই ছড়িগুলো জাদুদণ্ড না, বা আধা ইঞ্চি বাড়তও না, কিন্তু যে চুরি করেছিল তার ভয় ছিল যে এই লাঠিটা আধ ইঞ্চি বাড়বে, তাই সে এটাকে বাড়ার আগেই কেটে দিল। এর থেকেই আমি বুঝলাম যে আসল চোর ওই লোকটি। কেমন আছো বন্ধুরা? চলো তাহলে দেখি বীরবল মাঝিকে কি করে শিক্ষা দিল। নিশ্চয়ই। আসল ব্যবসায়ী। একদিন এক ব্যবসায়ী আগ্রার বাইরে নিজের মাল বিক্রি করতে যাচ্ছিল। পথে একটি নদী পারাপারের জন্য নৌকো ভাড়া করল আর নিজের মালপত্র তাতে চাপিয়ে ও বেরিয়ে পড়ল। যখন নৌকো ওপারে পৌঁছল আর ব্যবসায়ীর নিজের জিনিস নামাতে গেল, তখন কেমন জিনিস? আমি আমার জিনিস নিচ্ছি। কেমন জিনিস? এগুলো তো আমার জিনিস। এটা শুনে তো ব্যবসায়ী একদম থ। ও তখনই বীরবলের কাছে সব খুলে বলল। মহারাজ, আমি দূর দেশের ব্যাপারী এখানে নিজের জিনিস বিক্রি করতে এসেছি। আমি একটা নৌকো ভাড়া করলাম, কিন্তু যেই না ওপারে পৌঁছলাম মাঝি আমার জিনিস আমায় কিছুতেই নিতে দিল না, আর সমস্ত কিছু নিজের বলে দাবি করলো। একমাত্র আপনিই আমার জিনিস আমায় ফেরাতে পারেন মহারাজ। বীরবল প্রহরীদের বলল ওই মাঝিকে ডেকে আনতে। বীরবল মাঝিটিকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করল, কিন্তু তবু ওই মাঝি নিজের দাবিতে অনড় থাকল যে মালগুলো ওর। পরের দিন বীরবল ব্যবসায়ীর বেশে অন্য এক ব্যবসায়ীর সাথে নদীর ধারে পৌঁছল। সেখানে গিয়ে বীরবল মাঝিকে ডাকল আর ওই জিনিসের দাম জিজ্ঞেস করল। এই সব কিছু একত্রে 10,000 টাকা। যদি তুমি আমায় এর চেয়ে বেশি দাও তো এগুলো তোমায় দিয়ে দেবো। আরে, এই ধরনের গুচ্ছের জিনিস তো বাজারে পড়ে আছে। তুমি যদি 5,000 টাকা এগুলো বিক্রি করো তো বলো, আমি নিজেই কাল এগুলো কিনে নিয়ে যাব। অনেকক্ষণ ধরে দরাদরি করার পর মাঝি 5,000 টাকা এগুলো দিতে রাজি হয়ে গেল। কিন্তু আগে আমাদের মালটা দেখে নিতে দাও। জিনিসটা না দেখে আমি টাকা কি করে দেবো? মাঝি ওকে সব কিছু দেখালো। আরে 5,000 তো এর জন্য অনেক বেশি। আমার তো বিরাট লোকসান হয়ে যাবে। আমি তোমায় সব থেকে বেশি 3,000 টাকা দিতে পারি, এর বেশি না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করো, আমার টাকা দাও আর জিনিস নিয়ে চলে যাও জলদি। পরের দিন আসবে বলে ওরা দুজন ওখান থেকে চলে গেল। বীরবল প্রথম ব্যবসায়ীকে ডেকে পাঠালো। আচ্ছা, তুমি আমায় তোমার মালপত্রের দাম বলো, আমি নিজেই ওগুলো কিনতে চাই। আপনি আমায় 15,000 টাকা দিয়ে দিন। আপনি যদি তার থেকে 1 টাকাও কম দেন আমার লোকসান হয়ে যাবে। তার চেয়ে আমি আমার জিনিস ফেরত নিয়ে চলে যাব। ওই মাঝির মতন বীরবল এই ব্যাপারীকেও অনেক প্রশ্ন করল আর জিনিসের দাম কমাবার চেষ্টা করল, কিন্তু এই ব্যাপারী মানল না। আমি যদি এই জিনিস অন্য শহরে নিয়ে যাই, খুব ভালো দাম আমি ওর জন্য পেয়েই যাব। পরের দিন বীরবল ওই মাঝি ও ব্যাপারীকে ডেকে পাঠালো। ওই দিনও ব্যাপারী আর নাবিকের মধ্যে ওই মালপত্র নিয়ে খুব ঝগড়া হলো। বীরবল এবার খুব রেগে গেল ও মাঝিকে বলল, তুমি মিথ্যে কথা বলছো। এই জিনিস যদি তোমার হতো, এত কম দামে এসব বিক্রি করতে তুমি কিছুতেই রাজি হতে না। চলো এবার সব সত্যি বলো। ওই মাঝিটি এবার ভয় পেয়ে গেল, সব সত্যি বলে দিল। তাও ওকে শাস্তি দেওয়া হলো আর ওর পিঠে 30টি চাবুকের ঘা দেওয়া হলো। আপনার রাগ দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আরে ভয় পেও না, আমার রাগ তো শুধুমাত্র দুষ্ট লোকের জন্য। আর এসব ছাড়ো, চলো আমরা পার্সিয়া যাই। পার্সিয়া? বাহ, দারুণ মজা হবে। আমরা কি আমাদের বন্ধুদেরও নিয়ে যাব? আরে চলো। তাহলে চলো বন্ধুরা। বুদ্ধির পরীক্ষা। পারস্যের রাজদরবারে আসা সব অতিথি
বীরবল আর ওর বুদ্ধির খুব প্রশংসা করত। এই জন্য ওই রাজা বীরবলের সাথে দেখা করতে চাইলেন। উনি সম্রাট আকবরকে চিঠি লিখলেন যাতে উনি বীরবলকে ওনার কাছে অতিথিরূপে পাঠাবার আর্জি জানালেন। বীরবলকে পাঠাতে আকবর রাজি হয়ে গেলেন। অনেক উপহার সমন্বিত হয়ে বীরবল পারস্যের রাজার সাথে দেখা করতে চললেন। যখন বীরবল পারস্য পৌঁছলেন, আমাদের দেশে আপনাকে স্বাগত জানাই। আমাদের রাজা আপনার সাথে দেখা করতে উদগ্রীব। চলুন রাজমহলে যাই। ওরা দুজন রাজমহল গেল। যখনই রাজমহলে বীরবল প্রবেশ করল, খুব অবাক হল। ও দেখল যে একরকম সিংহাসনে 6 জন বসে আছে। বীরবল আগে কখনো রাজাকে দেখেনি। এই জন্য উনি দ্বিধায় পড়লেন। উনি বুঝতে পারছিলেন না কে আসল রাজা। কিছুক্ষণ এক মনে ভাবলেন। কিছুক্ষণ বাদে সোজা হেঁটে মাঝে বসা লোকটির সামনে দাঁড়ালেন ও প্রণাম করলেন। হে মহান রাজা, আমার প্রণাম স্বীকার করুন। আপনার দেখা পেয়ে আমি অত্যন্ত খুশি। পারস্যের রাজা শাহ এই ভেবে অবাক হয়ে গেলেন যে বীরবল ওকে চিনলেন কি করে। বীরবল, আগে কখনো তুমি আমায় দেখনি, তাও কি করে তুমি আমায় চিনতে পারলে? মহারাজ, প্রথমে তো আমি খুবই সংশয়ে পড়ে গেছিলাম, কিন্তু মন দিয়ে ভাবলাম। তারপর দেখলাম যে একমাত্র আপনিই আমার দিকে দেখছেন, বাকি সবাই আপনার দিকে তাকিয়ে। এইভাবে আমি জেনে গেলাম যে আসল রাজা আপনি। দারুণ বীরবল, তোমার বুদ্ধির জবাব নেই। আপনি তো অনেক লোকজনকে শিক্ষা দিয়েছেন, আপনার নিশ্চয়ই অনেক শত্রু আছে। কিন্তু ওই রাজগায়ক আমায় সব থেকে বেশি হিংসে করে। আচ্ছা, তাহলে কি আমরা দিল্লির দরবারে যাব? আরে চলো। বীরবল আর গায়ক। একদিন আকবরের দরবারে সঙ্গীত সভার আয়োজন করা হল। ওই অনুষ্ঠান শেষ হতেই, বাহ, কি দারুণ সঙ্গীত! আপনার সুমধুর আওয়াজ আমায় অত্যন্ত খুশি করে দিয়েছে। আপনি যা চাইবেন আমি আপনাকে দিতে রাজি আছি। ওই গায়ক বীরবলকে খুব হিংসে করত। ওই গায়ক সম্রাট আকবরকে বললেন, জাহাপনা, আমি কোনো উপহার চাই না। আপনি শুধু এটুকু আদেশ করুন যে যেমন ব্যবহার বীরবল পায় তেমনি ব্যবহার যেন আমিও এবার থেকে পাই। আকবর গায়কের উদ্দেশ্য জেনে গেলেন। দেখো, সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে যেই সম্মান তোমার পাওয়ার কথা তা তো তুমি পাচ্ছই। বীরবল একজন জ্ঞানী মানুষ, আর ও যা সম্মান পাচ্ছে তা ওর রাজকীয় দক্ষতার জন্য। অনেক বোঝানো সত্ত্বেও গায়ক কিছু বুঝতে চাইল না। অবশেষে আকবর ওই গায়ককে শিক্ষা দেবার জন্য মনস্থির করলেন। পরের দিন আকবর গায়ক আর বীরবল দুজনকেই ডাকলেন। তোমরা দুজন কাছের রাজ্যে যাও আর এই বার্তাটি ওনাকে দিয়ে ফিরে এসো। গায়ক, তুমি ফিরতেই যা চাও তা পেয়ে যাবে। বীরবল আর গায়ক কাছের রাজ্যে গেল আর তারা রাজাকে ওই বার্তা দিল। ওটা পড়ে রাজা অবাক হয়ে গেলেন। ওতে লেখা ছিল যে ওই বার্তা নিয়ে আসা দুজনের হাত যেন কেটে ফেলা হয়। কিছুক্ষণ ভেবে রাজা সংকল্প করে নিলেন, প্রহরী, কাল সকালে এদের হাত কেটে নেওয়া হোক। এটা শুনতেই গায়ক তো কাঁদতে লাগল। ভয় পেও না, আমি সামলাচ্ছি ব্যাপারটা। কাল সকালে তুমি বারবার শুধু এটাই বলে যেও যে আমার হাত আগে কাটা হোক। আমিও এটাই বলবো, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। পরদিন সকালে রাজার দরবারে, মহারাজ, আগে আমার হাত কাটুন। না মহারাজ, আগে আমার হাত কাটুন। না না মহারাজ, আমার হাত আগে কাটবেন। না মহারাজ, না, দয়া করে আমার হাত আগে। বারবার দুজন একই কথা বলতে লাগল। এবার রাজা অবাক হলেন। কি হচ্ছে কি এটা? তোমরা দুজন কি বাঁচতে চাও না? এমন না মহারাজ,
এর পেছনে একটা বিরাট কারণ আছে। কারণ? কি কারণ? হ্যাঁ মহারাজ, আমাদের সম্রাট আপনার রাজ্য কেড়ে নিতে চান। এক জ্যোতিষী ওনাকে বলেছেন যে যদি আপনি দুজন নির্দোষ মানুষের হাত কেটে দেন তো আপনার পূর্ণ অর্জন হবে। যার হাত আপনি আগে কাটবেন সে রাজা হয়ে যাবে আর অন্যজন মুখ্যমন্ত্রী। তারপর উনি খুব সহজেই এই রাজ্য অধিকার করতে পারবেন। এই জন্য মহারাজ, দয়া করে আমার হাত আগে কাটুন। কি? আমি কি এতই মূর্খ? আমি তোমাদের সম্রাটের চাকর না যে তার আদেশ পালন করব। তোমরা দুজন এখনই আমার রাজ্য থেকে দূর হয়ে যাও। বীরবল আর গায়ক খুশি মনে ওখান থেকে ফিরে এলো আর আকবরের সাথে এসে দেখা করল। তো গায়ক, এবার তাহলে সবাইকে নির্দেশ দিয়ে দিই যে তোমার সাথেও অমনি ব্যবহার হোক যেমন বীরবলের সাথে করা হয়। না জাহাপনা, আমায় ক্ষমা করে দিন। বীরবল একজন জ্ঞানী ব্যক্তি আর আমাদের রাজ্যের ও এক বিরাট সম্পত্তি। আমি তো এক গায়ক মাত্র। বীরবলের মতন সম্মান পাওয়ার যোগ্য আমি নই। আমাকে ক্ষমা করে দিন। তুমি থাকো কোথায়? মুম্বাই। আরে না না, তুমি মাটিতে থাকো না হাওয়ায়? মানে? আরে একদিন বাদশাহ আকবর হাওয়ায় মহল বানাতে চেয়েছিলেন। হাওয়ায় মহল? তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, চলো আমার সাথে। হাওয়া মহল। একদিন আকবরের মনে এক অদ্ভুত ভাবনা এলো। উনি নিজের ইচ্ছে সব মন্ত্রীদের ডেকে বললেন, আমি এমন একটা মহল বানাতে চাই যা ভিত ছাড়াই দাঁড়াতে পারে। মহলটা হাওয়ায় ভাসমান হতে হবে। এবার তোমরা আমায় বলো এটা কি করে সম্ভব? সব মন্ত্রীরা অবাক বিস্ময়ে হতবাক হয়ে রইল। তখনই ওখানে বীরবলের আগমন হলো। ওকে আকবর নিজের ইচ্ছে শোনালেন। আকবরের কোনো কথাই বীরবল কখনো নাকচ করতেন না। জাহাপনা, এমন কি বড় ব্যাপার, কিন্তু এর জন্য বেশ অনেকটা টাকা লাগবে আর সময়ও চাই। সে ঠিক আছে, তুমি কাল থেকেই তোমার কাজ শুরু করে দাও। পরের দিন বীরবল নিজের চাকরকে 100টা টিয়া পাখি নিয়ে আসতে বলল এবং নিজের মেয়েকে সেগুলো দিয়ে দিল। শোনো, এদেরকে কিছু কথা বলা শেখাতে হবে তোমাকে। যেমন জল নিয়ে এসো, ইট নিয়ে যাও, চল চল, তাড়াতাড়ি করো, ঠিক করে কাজ করো, ঠিক করে কাজ করো। ও বাবার কথায় রাজি হয়ে গেল আর পরবর্তী কিছু মাস ধরে ও টিয়াদের এসব শেখাতে লাগল। একদিন হঠাৎ আকবরের মনে পড়ল নিজের হাওয়া মহলের কথা। উনি তখনই বীরবলকে ডেকে পাঠালেন। বীরবল, আমার হাওয়া মহলের কি হলো? কাজ কদ্দূর এগোলো? জাহাপনা, কাজ তো খুব তাড়াতাড়ি এগোচ্ছে। খুব ভালো, তা আমি দেখতে চাই একবার। হ্যাঁ জাহাপনা, কাল যাব। পরের দিন বীরবল একটা বিশাল বদ্ধ জায়গায় টিয়া পাখিগুলোকে খোলা ছেড়ে দিল। আকবর যখন ওখানে এলেন খুব অবাক হয়ে গেলেন। জল নিয়ে এসো, ইট নিয়ে এসো, চলো তাড়াতাড়ি করো, জলদি করো, তাড়াতাড়ি করো, জলদি করো, ঠিক করে কাজ করো, ঠিক করে কাজ করো। এই কথাগুলো আওড়াতে আওড়াতে টিয়াগুলো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। এসব দেখে আকবর একদম অবাক হয়ে গেলেন। তিনি বীরবলের দিকে ফিরে তাকিয়ে বললেন, এ কি বীরবল, মহল কই? জাহাপনা, এই মহল তো হাওয়ায় তৈরি হচ্ছে, এই জন্য আপনি এটাকে দেখতে পাচ্ছেন না। দারুণ বললে বীরবল, মেনে গেলাম তোমার চাতুরি। কোনো জবাব নেই তোমার। আরে বাহ, আপনি তো খুব মহান। কিন্তু আমাকেও মাঝে মাঝে খুব ভাবতে হয়। কেন? রাজা আকবর খুব সন্দেহপ্রবণ। কিন্তু এটা তো খুব খারাপ। এবার তুমিই দেখে নাও কিভাবে আমি সেই গরিবটাকে বাঁচালাম। অভাগী মানুষ। সম্রাট আকবরের রাজ্যে খুব অভাগী একটা লোক ছিল। লোকজন বলতো যে সকাল সকাল কেউ যদি ওর মুখ দেখে নেয় তো তার সারাটা দিন খারাপ যাবে। এই জন্য সবাই ওকে ভয় পেত। এই খবরটা যখন আকবরের কাছে পৌঁছালো, দুর্ভাগা লোক, ওকে নিয়ে এসো রাজমহলে, আমি ওকে দেখতে চাই। ওই লোকটিকে রাজমহলের একটি ঘরে থাকতে দেওয়া হলো।
পরের দিন স্নান করে বাদশাহ সোজা ওই ঘরে চলে গেলেন আর ওই লোকটির মুখ দেখলেন। ওখান থেকে যখন উনি নিজের বেগমের ঘরে যাচ্ছিলেন, একটি প্রহরী ওনার সামনে এসে দাঁড়াল। জাহাপনা, বেগম সাহেবা অজ্ঞান হয়ে গেছেন। আরে সে কি? লোকটাকে দেখেছি কিছুক্ষণ হলো, আর এখনই এই দুর্ঘটনা? আকবর খেতে বসলেন। হঠাৎ তাঁর পেটে খুব জোরে ব্যথা করতে শুরু করল, আর উনি কিছুই খেতে পারলেন না। সারাদিন পেট ব্যথায় চেঁচাতে লাগলেন। এই সব ওই অভাগী লোকটার জন্য হয়েছে। আজকের পর ওই লোকটার জন্য কাউকে কষ্ট ভোগ করতে হবে না। কে আছো? কাল সকালে লোকটাকে ফাঁসিতে চড়ানো হোক। এই খবর পেয়ে ওই লোকটার ভীষণ দুঃখ হল, কিন্তু তখনই ও বীরবলকে ওখান দিয়ে যেতে দেখল। বীরবলকে দেখতেই ওর মনে এর থেকে একটা মুক্তি পাবার আশা জাগল। বীরবলকে প্রণাম করে ও সব কিছু বীরবলকে খুলে বলল। তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। বীরবল চুপি চুপি ওকে কিছু পরামর্শ দিলেন। পরের দিন নিজের শেষ ইচ্ছে ব্যক্ত করার জন্য ও সম্রাট আকবরের সাথে দেখা করতে চাইল। এই জন্য ওকে সম্রাটের সামনে আনা হল। জাহাপনা, কোন দোষে সাজা আমায় পেতে হচ্ছে বলতে পারেন? আমি তোমার ভাগ্যের কথা শুনেছি, আর আজ নিজে সেটা বুঝতে পেরেছি। তুমি একটা মহা দুর্ভাগা মানুষ। তোমার জন্য কাউকে যেন দুঃখ ভোগ করতে না হয়, সেই জন্য তোমায় সাজা পেতে হবে। আমায় ক্ষমা করবেন জাহাপনা। আমার মুখ দেখে আপনার শুধু খাওয়া হয়নি, কিন্তু আমার ভাগ্য দেখুন, কাল আমি সবার প্রথমে আপনার মুখ দেখেছিলাম, আর দেখুন আজ আমাকে শুলিতে চড়তে হচ্ছে। এবার বাদশার চোখ খুলল, আর উনি ওকে ছেড়ে দিলেন এবং সঙ্গে অনেক সোনা দানা আর টাকা দিলেন। বাদশাহ ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, এসব বলার পরামর্শ তোমাকে কে দিল? জাহাপনা, এসব আমাকে বীরবল শিখিয়েছেন, যিনি চান না যে তার বাচ্চা কিছু ভুল করুক। এই কথা শুনে আকবরের বীরবলের জন্য খুব গর্ব হল। আপনি তো খুব বুদ্ধিমান, কিন্তু কিন্তু কি? আপনি বাদশার রাগ কিভাবে সামলাবেন? ওতে আবার কি সমস্যা? আমি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে চলে যাই। তারপর আর কি, তুমি নিজেই দেখে নাও। রোদ ছায়ার খেলা। এমনিতে আকবর আর বীরবল খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু কখনো কখনো ওদের মধ্যে কথা কাটাকাটিও হতো, আর বীরবলকে আকবর রাজমহল থেকে তাড়িয়ে দিতেন। কিন্তু কিছুদিন পরেই আবার আকবর বীরবলকে খুঁজে বের করতেন আর নিজের দোষ মেনে নিয়ে মহলে ফেরত নিয়ে আসতেন। একদিন এমনই আকবর বীরবলের উপর খুব রেগে গেলেন, আর বীরবলকে উনি মহল থেকে তাড়িয়ে দিলেন। আরে এ কি? এতদিন হয়ে গেল বীরবলের কোনো খবর নেই। প্রহরীরা, যাও বীরবলকে খোঁজো। প্রহরীরা খুব খুঁজল, কিন্তু বীরবলকে পেল না। ওরা আকবরকে সবকিছু খুলে বলল। এসব শুনে আকবর উপায় বার করলেন। সারা রাজ্যে আমার নির্দেশ ছড়িয়ে দাও, কাল সকালে সবাইকে আধা রোদ আধা ছায়ার মহলে আসতে হবে। এই আদেশ শুনে সবাই হতভম্ব হয়ে গেল। পরের দিন কেউ রাজমহলে এলো না, কিন্তু দরবারে বসে আকবর মহলের বাইরে কারুর আওয়াজ শুনতে পেলেন। জাহাপনা, জাহাপনা, আপনার নির্দেশে আমি আধা রোদ আর আধা ছায়ায় এখানে এসেছি। আকবর বাইরে এলেন, আর অন্য লোকজনও ওখানে জমা হয়ে গেল। প্রবেশদ্বারে একটি লোক মাথায় খাট নিয়ে দাঁড়িয়েছিল। যখন আকবর ওকে দেখল, জাহাপনা, আপনার নির্দেশ মেনেই আমি এখানে এসেছি। ওকে দেখে আকবর সব বুঝে গেলেন। কিন্তু আমায় বলো, এই বুদ্ধিটা কার? জাহাপনা, এটা বীরবলের বুদ্ধি, উনি আমার সাথেই থাকেন। ওই লোকটিকে অনেক পুরস্কার দিয়ে আর বুঝিয়ে আকবর বীরবলকে ফিরিয়ে আনলেন। বাদশাহ আকবর তো আর সবসময় রাগেন না, কিন্তু ভোজের সময়ও ধাঁধা জিজ্ঞেস করতে থাকেন। বলো না আমায় গল্পটা। আরে আমি কি বলবো, তুমি নিজেই দেখে নাও। জন্মদিনের নেমন্তন্ন।
বাদশাহ আকবরের জন্মদিনে এক বিরাট ভোজের আয়োজন করা হলো। বীরবল বাদশার পাশে বসে আহার করছিলেন। একটা বেগুনের তরকারি বাদশাহ দারুণ উপভোগ করে খাচ্ছিলেন। বীরবল, এই বেগুনের তরকারিটা অত্যন্ত উপাদেয়। তোমার কেমন লাগছে? আগে জাহাপনা, এটা দারুণই সুস্বাদু। বেগুনের স্বাদের মতন কিছুই হয় না। আমার বাবুর্চিকে বলো যে রোজ যেন আমায় বেগুনের তরকারি দেওয়া হয়। যেমন আপনার ইচ্ছে জাহাপনা। রোজ রোজ বেগুন খেতে খেতে বাদশাহ আকবর বিষণ্ণ হয়ে উঠলেন আর বেগুনকে ঘৃণা করতে লাগলেন। কিছুদিন পর একটি অন্য ভোজে বীরবল আবার বাদশার পাশে বসেছিলেন। রোজকার মতো আবার বেগুনের তরকারি পরিবেশন করা হলো। বীরবল, তোমার কি এই বেগুনের তরকারিটা ভালো লাগলো? ছি, কি বাজে খেতে এটা! আর আমরা রোজ এটা খেয়ে চলেছি। আগে জাহাপনা, এটা সমস্ত তরকারির মাঝে সব থেকে খারাপ খেতে। রোজ এটাকে খাওয়ার মতন দুঃখের ব্যাপার আর কিছুই নেই। আকবর খুব আশ্চর্য হলেন। এটা কি বীরবল, কি হয়েছে কি তোমার? আমার জন্মদিনের দিন তো তুমি বেগুনের খুব তারিফ করেছিলে। তো আর কি করব জাহাপনা, আমি তো আপনার সেবক, বেগুনের তো না। তোমার জবাব নেই বীরবল। তোমার অঙ্ক কেমন লাগে? ঠিকই, কিন্তু আমার ছোট্ট বন্ধুদের খুবই ভালো হবে। কিন্তু কেন? তুমি কি অন্ধের সংখ্যা বলতে পারো? হ্যাঁ, অন্ধ মানুষ। একদিন আকবর আর বীরবল ঘুরতে বেরোলেন। সেই সময় বীরবল, আমি জানতে চাই যে আমার রাজ্যে অন্ধ মানুষ বেশি আছে নাকি যারা দেখতে পায়? অনেক বেশি আছে অন্ধ মহারাজ, এতে কোনো সন্দেহই নেই। এটা কি করে বলতে পারো তুমি? প্রমাণ করতে পারো? নিশ্চয়ই জাহাপনা, আমি কাল প্রমাণ করে দেব। পরের দিন মহলের সামনে বীরবল একটা ভাঙা খাট নিয়ে বসল আর সারাই করতে শুরু করল। আকবর সেখানে এলেন। বীরবল, এটা তুমি কি করছো? তোমার তো দরবারে থাকা উচিত। বীরবল কোনো উত্তর দিল না, কিন্তু নিজের সেবককে কিছু ইশারা করল। সেবক কিছু লিখে দিল। এইভাবেই অনেক লোক ওখান দিয়ে হেঁটে গেল। অনেকে জিজ্ঞেস করল যে বীরবল এটা কি করছে। তো অনেক লোক জিজ্ঞেস করল যে বীরবল এই খাটটা সারাই করছে কেন। বীরবলের সেবক এই সমস্ত কিছু লিখে রাখল। পরের দিন যখন বীরবল দরবারে এলো, ওর হাতে দুটো কাগজ ছিল। বীরবল, তুমি তোমার কথা প্রমাণ করবে কবে? এখনই, এই মুহূর্তে জাহাপনা। বীরবল বাদশাকে দুটো ফর্দ ধরিয়ে দিলেন। একটায় অন্ধের সংখ্যা লেখা ছিল, আর একটায় চোখে দেখতে পায় এমন লোকের সংখ্যা। এ কি বীরবল, এই দ্বিতীয় ফর্দে অনেক কম লোকের নাম আছে, আর প্রথম ফর্দে আমার নামের সাথে আরো অনেক নাম আছে। এটা কি ধরনের ইয়ার্কি বীরবল? না সম্রাট, এটা কোনো ইয়ার্কি না। প্রথম ফর্দটা অন্ধদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি করছিলাম এটা, যেখানে ওরা দেখতেই পাচ্ছিল যে আমি খাট সারাচ্ছিলাম। এর মানে এই যে তারা অন্ধ ছিল। এই দ্বিতীয় ফর্দটা ওই লোকদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওই খাটটাকে কেন সারাই করছিলাম। এবার আপনি বলুন জাহাপনা যে কাদের সংখ্যা বেশি। তুমি ঠিক বলেছ বীরবল, অন্ধদের সংখ্যাই বেশি। আমার তো খুব খিদে পেয়েছে। আরে, এতে হাসার কি আছে? না না, আমি তোমার কথায় হাসছিলাম না, আমার তো আমের গল্পটা মনে পড়ে গেল। আহ, কিন্তু কোন গল্পটা? আকবর ও আম। বাদশাহ আকবর আম ভীষণ ভালোবাসতেন। একদিন রাজবাগানের সেরা আমটি ওনাকে খেতে দেওয়া হলো। আকবর বেগমের সাথে বাগানে বসে কথা বলছিলেন।
আহা, দারুণ সুস্বাদু আমটি। বেগম আম না খেয়ে কেবল তাকিয়েছিলেন বাদশার দিকে। আম খাওয়ার পর আকবর তার আঁটিগুলি বেগমের দিকে ফেলছিলেন। তখনই বীরবল ওখানে এলো। বীরবল, একটা কথা কি তুমি বুঝতে পারলে? বেগম ভীষণ লোভী। বেগম লজ্জায় রাঙিয়ে উঠলেন। আকবরের কথায় উনি খুব কষ্ট পেলেন, কিন্তু তখনই এমন কিছু ব্যাপার নয় জাহাপনা, বেগম সাহেবার থেকে তো বেশি লোভী আপনি। হ্যাঁ, এটা তুমি কি করে বলতে পারো? বেগম সাহেবা অন্তত আটিগুলো তো ফেলে দিয়েছেন, কিন্তু আপনি তো দেখছি আমের সঙ্গে আটিও খেয়ে ফেলেছেন। তাহলে আপনিই বলুন কে বেশি হ্যাংলা? বীরবলের কথায় সবাই হাসতে লাগলো। Pebbles Bengali